হ্যালো, কি খবর তোমাদের? পদার্থবিজ্ঞানের অনলাইন ক্লাস শুরু করলাম আজকে তোমাদের সেকেন্ড ইয়ারদের সাথে। আসলে টপিকসটা সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার বিষয় না, যদি টপিকসটা সেকেন্ড পার্টে আছে, বাট এটা সবারই কাজে লাগবে। তো আমরা আমাদের অফলাইন ক্লাসে ভৌত আলোক বিজ্ঞানের যে কনসেপ্ট পর্যন্ত শেষ করে আসছি, আজকে তারপর থেকে শুরু করব। তো আমরা আসলে যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের মেইন পার্টে প্রবেশ করেছি। এর আগে একটা পার্ট আমরা শেষ করেছি, সেটা হচ্ছে তরঙ্গ রিলেটেড পার্ট, যেটা আমাদের কাজে আসবে নেক্সট ক্লাসেই। এটার কারণটা ছিল আমাদের তরঙ্গ চ্যাপ্টারটা যেহেতু এবারের পরীক্ষায় রাখে নাই শর্ট সিলেবাসে, সেহেতু আমরা তরঙ্গটা একটু রিভাইজ করে আসছি, যাতে করে আমরা এই চ্যাপ্টারের তরঙ্গের যে পার্টটা সেটা বুঝতে পারি। তো আমাদের এই চ্যাপ্টারটা মূলত হাইগেনের যে কনসেপ্টটা, এটা আসলে হাইগেন উচ্চারণ, তো আমরা হাইগেনই বলে থাকি, সমস্যা নাই। তো ওনার কনসেপ্টের উপর ভিত্তি করে কাজ করে। তো গত ক্লাসে আমি বলেছিলাম যে হাইগেনের কনসেপ্টটা বুঝতে হলে আমাদেরকে কি কি জিনিস একটু ক্লিয়ার হতে হবে। সর্বপ্রথম যেটা ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে তরঙ্গ মুখ। এর আগে তরঙ্গ ক্লিয়ার হওয়া দরকার, তরঙ্গ কাকে বলে, এই জিনিসগুলো আসলে সবাই মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে আসছে। আমি আজকে আবার একটু হালকা করে আলোচনা করে দিব। তারপর হচ্ছে তরঙ্গ রশ্মি। তরঙ্গ, তরঙ্গ মুখ, তরঙ্গ রশ্মি, এই তিনটা জিনিস ক্লিয়ার হওয়ার পর আমরা হাইগেনের নীতিটা পড়তে পারবো। হাইগেনের নীতি বা হাইগেনের নীতি যেটাই বলি। তো ওনার নীতিটা আমরা পড়ার আগে এই তিনটা বিষয় অলরেডি আমি পড়াইছি তোমাদেরকে, তারপরও আবার একটু ক্লিয়ার করি। তরঙ্গ কাকে বলে, যে আমরা বেসিক্যালি তরঙ্গ জানতে হলে আবার অনেক কিছু জানতে হবে। তো শুধু এখন তরঙ্গের সংজ্ঞাটাই বলি, যে কোনো একটা মানে যে পর্যায়বৃত্ত আন্দোলন, পর্যায়বৃত্ত কথাটা আমাদের পর্যায়বৃত্ততাটা কি, যে একটা ঘটনা বারবার রিপিট হবে এবং একই দিক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর। তো যে পর্যায়বৃত্ত আন্দোলনের দ্বারা কোনো মাধ্যমের কণাগুলো, মাধ্যম বলতে এখানে স্থিতিস্থাপক মাধ্যম আমরা বলবো, কারণ আন্দোলনটা শেষ হয়ে গেলে মাধ্যম তার পূর্বের অবস্থায় ফেরত যায়। তো যে পর্যায়বৃত্ত আন্দোলনের দ্বারা কোনো মাধ্যমের কণাগুলো তাদের স্থান পরিবর্তন না করে শক্তিকে এক জায়গা থেকে অপর জায়গায় স্থানান্তরিত করে, ওই পর্যায়বৃত্ত আন্দোলনকে আমরা বলে থাকি তরঙ্গ। তো এটা আমি অলরেডি ক্লাসে তোমাদেরকে ব্যাখ্যা করেছিলাম। তো তরঙ্গ মুখটা কি ছিল খুব সংক্ষেপে বলি, যেহেতু ক্লাসে এটা ডিটেইলস আলোচনা করা হয়েছে। তরঙ্গ মুখটা কি ছিল, যে ধরো তোমরা অনেক উপর থেকে দেখতেছো, তো উপর থেকে দেখতেছো, এই এমন অবস্থায় একটা ঢিল যদি কোনো পুকুরের মধ্যে ছেড়ে দাও, বা একটু ভালো করে যদি লক্ষ্য করো, আমরা আমাদের বাসার যে পানির ট্যাপটা আছে সেটাকে যদি ওপেন করে এক ফোঁটা করে পানি পড়তে দেই, তো দেখবা যারা এক ফোঁটা পানি যদি পড়তে দেওয়া হয়, যেটা বাকেটের মধ্যে বা জারে, পানির জারের মধ্যে যখন পড়বে, সেখানে দেখবা এক ধরনের ছোট ঢেউ সৃষ্টি হচ্ছে। বড় হলে বড় ঢেউ, ছোট হলে ছোট ঢেউ সৃষ্টি হবে। তো এই ঢেউয়ের যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে এভাবে উপরে উঠে আবার নামে, উপরে উঠে আবার নামে। কিন্তু আমরা উপর থেকে লক্ষ্য করলে খুব ভালোভাবে যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি, যে আমরা এরকম অনেকগুলো বৃত্ত তৈরি হতে দেখতে পাই, বৃত্ত। ওকে, তো এই যে এই পজিশনটার পরে এই পজিশন, তারপরে এই পজিশন, তারপরে এই পজিশন, এটা কি চারদিকে ছড়াইতে থাকে। তো বালতি ছোট হলে ছোট, এরপরে কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, বড় হলে আরো চলবে। তো এই যে বৃত্তগুলো যেগুলো আমরা দেখতেছি, এগুলো আসলে কি, আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে আমাদের এই যে তরঙ্গ শীর্ষগুলো, এই শীর্ষগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন এই যে তরঙ্গ শীর্ষ, এই তরঙ্গের শীর্ষের যে দশা, এই তরঙ্গের শীর্ষের যে দশা, দুইটাই সমদশা। কিছুক্ষণ পরে আবার আরেকটা তরঙ্গ শীর্ষ হলো, এটা যে দশা, সমদশা। তো সমদশা সম্পন্ন কতগুলো কণাকে ধরে আমরা যে স্পর্শকটা তৈরি করি, তার মানে এই যে এই একটা কণা, তারপরে একটা, 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 একটা, এরা এখান থেকে এখানে আসতে কতটুকু সময় নিছে? তোমার সবার বেগ যেহেতু সেম থাকবে, টি সময় পরে ও ভিটি পরিমাণ দূরত্ব অতিক্রম করে এখানে আসছে, ও সেম একই বিটি পরিমাণ দূরত্ব অতিক্রম করে আসছে, বিটি পরিমাণ দূরত্ব অতিক্রম করে আসছে। সবাই বিটি পরিমাণ দূরত্ব অতিক্রম করার পরে তাদের প্রত্যেকের ডিসটেন্স একই, একই দূরত্ব গেছে। একই দূরত্ব যাওয়ার পরে তাদের দশাও একই পরিমাণ দশায় আছে তারা। তো সমদশা সম্পন্ন কণাগুলোকে স্পর্শ করে আমরা যে স্পর্শকটা পাই বা যে তলটা আমরা পাই, সেই তলটাকে আমরা বলে থাকি তরঙ্গ মুখ। এই তরঙ্গ মুখ দুই ধরনের হতে পারে। উৎস যদি খুব কাছে থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই তরঙ্গ মুখটা হয়ে যায় গোলীয়।
তলটা গলীয় হয়ে যায়। আর যদি উৎস অসীম দূরে থাকে বা অনেক দূর থেকে হয়, সেই ক্ষেত্রে এটা আস্তে আস্তে এই গোলটা আস্তে 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 সমতলে পরিণত হয়। ওকে, তো এই যে তরঙ্গ মুখ, অর্থাৎ একটা জায়গা থেকে ঢেউটা সৃষ্টি হওয়ার পর চারপাশে সে ছড়ায়া যাচ্ছে, তো একটা নির্দিষ্ট সময় পর পর সমদশা সম্পন্ন কণাগুলোকে স্পর্শ করে আমরা যে স্পর্শক বা একটা তল তৈরি করি, সেই তলটাকে আমরা বলে থাকি তরঙ্গ মুখ। আর এই তরঙ্গ মুখগুলোর সাথে লম্বভাবে, অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে, লম্বভাবে যে রেখাটা আমরা অঙ্কন করব, লম্বভাবে এই রেখাটা আমরা পাই, বিশেষ করে ওই রেখাগুলোকে আমরা বলে থাকি তরঙ্গ রশ্মি। তার মানে তরঙ্গ রশ্মি সর্বদা আমাদের তরঙ্গ মুখের উপরে লম্বভাবে আসে বা লম্বভাবে ক্রিয়াশীল থাকে। ওকে, আমি খুব সংক্ষেপে আজকে এটা আলোচনা করছি, কারণ আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এটা, না হলে এটা লেন্দি হয়ে যাবে। তো তরঙ্গ মুখ এবং তরঙ্গ রশ্মি আমরা বুঝলাম যে তরঙ্গ রশ্মিটা হচ্ছে তরঙ্গ মুখের উপর লম্বভাবে অঙ্কিত যে রেখাটা বা রশ্মিটা, অর্থাৎ তরঙ্গ কোন দিকে যাচ্ছে, ছড়াচ্ছে কোন দিকে, আমরা যদি উৎস থেকে একটা দাগ টানি তরঙ্গ মুখের উপর লম্বভাবে, সেই রশ্মিটাকে আমরা বলে থাকি তরঙ্গ রশ্মি। আর তরঙ্গ মুখটা হচ্ছে কি? তরঙ্গ মুখটা হচ্ছে যে আমাদের উৎস থেকে তরঙ্গ যখন চারদিকে ছড়াতে থাকে, একটা নির্দিষ্ট সময় পর সমদশা সম্পন্ন সবগুলো কণাকে একত্রে বা সবগুলো কণাকে স্পর্শ করে যে তল তৈরি হয়, সেই তলটাকে বলা হয় তরঙ্গ মুখ। তরঙ্গ কি অলরেডি এক্সপ্লেইন করলাম। এখন এটার সাথে আমরা হালকা একটু পরিচিত হয়ে নিলাম। আসলে আমি এখানে খুব বেশি ডিটেইলসে গেলাম না, কারণ যেহেতু এটা ক্লাস আমি তোমাদেরকে অলরেডি করাইছি। ওকে, আর অবশ্যই ভিডিওটা যেহেতু আমার স্টুডেন্টদের জন্যই তৈরি করা, সেক্ষেত্রে আমার পিছনের বিষয়টাকে হাইলাইট করার প্রয়োজনীয়তা মানে অনুভব করছি না আর কি। তো যাই হোক, আমাদের যে বিষয়টা দরকার সেটা হচ্ছে হাইগেনের নীতি। আমরা আজকে এই নীতিটা নিয়ে পড়ালেখা করব। আমাদের এটার উপর ভিত্তি করে আজকে একটু স্টাডি হবে হাইগেনের নীতি। তো মিস্টার হাইগেন যেটা বলছে, ওনার নীতিটা আগে একটু বলি। ওনার নীতিটাতে যে কথাগুলো বলা আছে সেটা হচ্ছে যে কোনো উৎস থেকে যদি একটা আলো বের হয়ে আসে, তাহলে কোন উৎস থেকে যদি একটা আলো বের হয়ে আসা কোন একটা তরঙ্গ মুখের উপর পড়ে, তাহলে ওই তরঙ্গ মুখে অবস্থিত যে সমদশা সম্পন্ন কণাগুলো আছে, সেগুলো এক একটা মানে হাইগেনের নীতি অনুযায়ী সেগুলো এক একটা অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করবে। তার মানে কি, যে আমার এটা যদি একটা লাইটিং সোর্স হয়, সাপোজ এখান থেকে আলো গিয়ে মনে করে এই তরঙ্গ মুখের উপর পড়লো। এখন এই তরঙ্গ মুখের উপর অবস্থিত যে কণাগুলো, মনে করে এটার নাম দিলাম A1 কণা, এটার নাম B1 কণা, এটার নাম C1, এটার নাম D1, এটার নাম E1, এটার নাম F1। সাপোজ আমি যদি এখন এক পাশে দেখাই, তাহলে পরবর্তী তরঙ্গ মুখ নিশ্চয়ই এটাই হবে। এখন এই যে তরঙ্গ মুখের উপর অবস্থিত যে কণাটা, এটা কি বলতেছে হাইগেন, যে কোন একটা সোর্স থেকে আলো যখন কোন একটা তরঙ্গ মুখের উপর পড়ে, সেই তরঙ্গ মুখে অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলো, মানে এই কণাগুলো এক একটা অনুতরঙ্গের, মানে কি ছোট আরেকটা আরো তরঙ্গ তৈরি হবে। এই যে এখান থেকে ওর সাপেক্ষে এখন একটা তরঙ্গ তৈরি হবে, ওর সাপেক্ষে এখন একটা তরঙ্গ তৈরি হবে, ওর সাপেক্ষে একটা তরঙ্গ তৈরি হবে, ওর সাপেক্ষে তরঙ্গ তৈরি হবে। তাহলে কি এগুলো মূল তরঙ্গের সাপেক্ষে কি অনুতরঙ্গ। তো এভাবে তারা কিন্তু বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটা সময় ওদেরকে স্পর্শ করে, ধরো একটা পর্যায়ে সে এখানে আসলো, ও এখানে আসলো, ও এখানে আসলো, ওদেরকে স্পর্শ করে যখন আমরা আবার একটা তল কল্পনা করব, এটা তখন আমাদের কি হবে, পরবর্তী তরঙ্গ মুখ হিসেবে কাজ করবে। এখানে আবার কণাগুলো থাকবে, আবার কণা থাকবে, কণা থাকবে, কণা থাকবে, কণা থাকবে, কণা থাকবে। এখন আবার এই কণাগুলো সেম একই রকম কাজ করবে, কি যে তারা অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করবে। এখান থেকেও সেম একই রকম ভাবে তৈরি হতে থাকবে, এভাবে হইতে হইতে চলতে থাকবে। ওকে, তো ওনার কথাটা তার মানে কি, এক নাম্বার কথাটা হচ্ছে যে কোনো একটা আলোক উৎস হতে যদি আলো কোন একটা তরঙ্গ মুখের উপর গিয়ে পড়ে, আবারও বলতেছে আলোক উৎস থেকে যখন আলো বা আলোক সোর্স থেকে যখন আলো কোন তরঙ্গ মুখের উপর গিয়ে পড়ে, তখন ওই তরঙ্গ মুখের উপর অবস্থিত যে সমদশা সম্পন্ন কণাগুলো আছে, তারা এক একটা নতুন করে সৃষ্টি করবে এমন অনুতরঙ্গের, বা নতুন করে আরেকটা তরঙ্গ সৃষ্টি হবে যেটা মূল তরঙ্গের মতো হুবহু না, মূল তরঙ্গের সমান বেগ নিয়ে যাবে। আমি একটু পরে বলতেছি, আরেকটা তরঙ্গ সৃষ্টি করবে, তাই এটাকে আমরা সেকেন্ডারি তরঙ্গ বলতেছি। তো ওই সেকেন্ডারি তরঙ্গ বা অনুতরঙ্গের কি কোত্থেকে সৃষ্টি হচ্ছে, একটা সোর্স লাগবে, সেই সোর্স হিসেবে ওরা কাজ করে।
তার মানে কি, কথাটা আবারও বলি যে কোনো একটা, কারণ আমরা ওনার নীতি ক্লিয়ার হইলে আমরা ওনার নীতি ব্যবহার করতে পারবো। নীতি যদি ভালো না বুঝি ব্যবহার করবো কিভাবে? তাহলে কোনো একটা আলোক সোর্স থেকে যখন আলো কোনো তরঙ্গ মুখের উপর গিয়ে পড়ে, তখন ওই তরঙ্গ মুখের উপর অবস্থিত সমদশা সম্পন্ন, কারণ তরঙ্গ মুখের উপর অবস্থিত সবগুলা কণাই সমদশা সম্পন্ন, সমদশা সম্পন্ন কণাগুলো এক একটা অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করে। এখন এই যে অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গগুলো, এগুলোর বেগ হবে মূল যে তরঙ্গ বা সোর্স থেকে যে তরঙ্গটা সৃষ্টি হয়েছিল মূল তরঙ্গের বেগের সমান। ওকে, তার মানে দুইটা ইনফরমেশন গেল, একটা হচ্ছে অনুতরঙ্গের উৎস হিসেবে কাজ করবে, আবার তরঙ্গগুলো কি হবে ওই মূল তরঙ্গের বেগের সমান বেগ নিয়ে সামনে ধাবিত হবে। আরেকটা কথা উনি ইনফরমেশন দিয়েছেন, সেটা হচ্ছে যে নতুন যে তরঙ্গগুলো সৃষ্টি হলো, এই যে আমি যে একে একে দেখাইলাম, নতুন তরঙ্গগুলোকে কোন একটা নির্দিষ্ট সময় পর মনে করো আমি আবার ওই মুহূর্তে একটা তরঙ্গ মুখ জানতে চাইলাম, তাহলে কোন একটা নির্দিষ্ট সময় পর ওই তরঙ্গগুলোকে স্পর্শ করে আমরা যদি একটা স্পর্শিত তল তৈরি করি বা একটা স্পর্শক অঙ্কন করি, তখন ওই স্পর্শক বা স্পর্শ তলটা হবে কি আমাদের নেক্সট ওই মুহূর্তে তরঙ্গ মুখের অবস্থান নির্দেশ করবে। অর্থাৎ আমি যদি এটা সৃষ্টি করার 5 সেকেন্ড পর বা 10 সেকেন্ড পর আমি যদি বা বলি টি সময় পরে তরঙ্গ মুখটা কোথায় আছে, তাহলে আমি টি সময় পরে ওই তরঙ্গগুলোকে স্পর্শ করে স্পর্শক টানলে যে মুখটা পাবো সেটাই হচ্ছে তার ওই সময়ের তরঙ্গ মুখকে নির্দেশ করে। তাহলে তিনটা কথা বলছে আমাদের হাইগেন। মূল কথা হচ্ছে সোর্স থেকে আলো তরঙ্গ মুখের উপর গিয়ে পড়লে তরঙ্গ মুখের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলো এক একটা নতুন অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করবে। 2 নাম্বার, এই নতুন তরঙ্গগুলোর বেগ হবে মূল তরঙ্গের বেগের সমান। 3 নাম্বার হচ্ছে যে নতুন করে যে তরঙ্গগুলো সৃষ্টি হয়েছে কোন একটা নির্দিষ্ট সময় পর আমরা যদি ওই তরঙ্গগুলোকে স্পর্শ করে আবার স্পর্শক তৈরি করি, তাহলে ওই স্পর্শক বা স্পর্শিত তলটা হবে ওই মুহূর্তের ওই সময়ের আমাদের তরঙ্গ মুখকে নির্দেশ করবে। তো এই হচ্ছে আমাদের হাইগেনের নীতি। এখন ওনার নীতিটাকে আমি তোমাদের সাথে মোটামুটি ভাবে ব্যাখ্যাটাও করলাম। তো ওনার নীতিটা যদি বুঝতে পারি তাহলে এই নীতির ব্যবহার আছে অনেক জায়গায়। তোমরা অলরেডি আমাকে কয়েকজন নোট পাঠাইছো, খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে নোট। যে এই নীতির ব্যবহার গুলো কি, এক নম্বরে যদি আমরা বলি ওনার এই নীতিটাকে আমরা কিসে ব্যবহার করতে পারি, আলোর প্রতিসরণে ব্যবহার করতে পারি। আমাদের শর্ট সিলেবাসে সব রাখে নাই, আলোর প্রতিসরণ। আমি আচ্ছা প্রতিফলনটা আগে দেখাবো। আলোর প্রতিফলনে আমরা ব্যবহার করতে পারি, আলোর প্রতিসরণে এই নীতিটা ব্যবহার করে দেখাইতে পারবো, মানে এটা অলরেডি প্রমাণিত, ওনার এটা এই নীতিটা এই সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে ব্যতিচারে আমরা দেখাইতে পারবো, তারপরে অপবর্তনে আমরা দেখাতে পারবো। ওকে, তো আমরা আমাদের যে শর্ট সিলেবাস সেখানে মনে হয় 3 পর্যন্ত রাখছে, আমরা এগুলোই পড়বো আপাতত। অপবর্তনটা রাখে নাই, অপবর্তন গ্রেডিং আছে। তো যাই হোক, আমরা আলোর প্রতিফলনে হাইগেনের নীতিটা নিয়ে কথা বলবো। তো হাইগেনের নীতিটা মাথায় রাখতে হবে সবার ভালোভাবে। 3টা কথা বলছে, এই 3টা কথা একটু ক্লিয়ার রাখতে হবে। তো আলোর প্রতিফলনে ওনার নীতির ব্যবহার, সর্বপ্রথম আলোর প্রতিফলন। আমি যদি এখন কাউকে জিজ্ঞেস করি যে আলোর প্রতিফলন বলতে আমরা আসলে মূলত কি বুঝি, আলোর প্রতিফলনের সূত্র 2টা, মানে আমরা এখানে কি প্রতিষ্ঠা করবো তার সূত্র 2টাই, তো এই প্রতিফলনের সূত্র 2টা প্রতিষ্ঠা করবো। তো আমি আগে সূত্র 2টার কথা যদি বলি, 1 নাম্বার সূত্র হচ্ছে কি, আপতন কোণ, মানে একটা নিয়মিত প্রতিফলক পৃষ্ঠের ক্ষেত্রে আপতন কোণ ইজ ইকুয়াল টু কি, প্রতিফলন কোণ। আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। তো প্রতিফলন কোণ আর আপতন কোণ সমান, এটা আমরা যদি কোনোভাবে হাইগেনের নীতিটাকে ব্যবহার করে দেখা দিতে পারি, তার মানে হচ্ছে কি হাইগেনের নীতিটা আলোর প্রতিফলনকে সমর্থন করে বা প্রমাণ করে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপতন কোণ, প্রতিফলন কোণ আর হচ্ছে অভিলম্ব কাগজের তলে একই সমতলে অবস্থান করে, একই সমতলে অবস্থান করে। তো যদি আমরা এই 2টা বিষয়কে দেখা দিতে পারি তাহলেই কিন্তু প্রমাণিত হয়ে যায় যে হাইগেনের নীতি দ্বারা আলোর প্রতিফলন ব্যাখ্যা করা সম্ভব। তো আমরা
দেখি এই দুইটাকে আমরা আনতে পারি কিনা হাইহ্যানের নীতি থেকে। তো চলেন দেখি। আমাদের টার্গেট বুঝলাম, আর টার্গেটে যাওয়ার জন্য যাকে ব্যবহার করব, সেই যে অস্ত্রটা ব্যবহার করবে সেই অস্ত্রটা কিভাবে কাজ করে সেই কাজটাও বুঝলাম, অস্ত্রের ব্যবহার জানলাম, আর যাকে বের করতে হবে তার সম্পর্কেও জানলাম। এখন দেখি আসলে আমাদের কাজ করে কিনা। তো চলেন আমরা ফার্স্টে চিত্রটা অঙ্কন করি। আমি প্রতিফলনের জন্য একটা প্রতিফলক পৃষ্ঠ দরকার। ওকে, প্রতিফলক পৃষ্ঠ অঙ্কন করলাম। এবার আমাদের কোন একটা সোর্স, সাপোজ ধরেন এই যে একটা সোর্স, সূর্য বা যে কোনো একটা জায়গা থেকে আলো আসতেছে, এবং এটা নিশ্চয়ই যেহেতু অনেক দূর থেকে আসতেছে, অসীম থেকে আসলে আমরা যে তরঙ্গ মুখের উপর এসে পড়বে সেটা হয়ে যাবে কি একটা সমতল তরঙ্গ মুখ। তো ধরেন এই সোর্স থেকে আলো আইসা আমাদের এইখানে এসে পড়লো, তো যেখানে এসে পড়ছে ওই কণাটা, যেখানে এসে পড়লো ওই কণাটা, তো এখানে সোর্স আমরা একটু বড় করে দেখাচ্ছি কারণ একটা আলো তারা এসে পড়বে না। হ্যাঁ, ওরকম ভাবে আরেকটা আলো আসলো, কিন্তু এই কণাকে ধরে আমরা একটা স্পর্শক টেনে নিলাম। যে স্পর্শকটা হচ্ছে এই কণাটা যখন এখানে এসে পড়ছে, সোর্স থেকে একই সময়ে একই বেগ নিয়ে আলো বের হবে, তাহলে সে ওই সময় এই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তার মানে ও কিন্তু পৃষ্ঠ পর্যন্ত আসে নাই এখনো। ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের এ, নামকরণ করতেছি নরমালি। তারপরে তোমরা এটাকে আমরা নামকরণ করলাম ই, এখন বা এফ, যেটাই নামকরণ করি এফ। তো এখন এইখানে আমি একটা কাজ করি, যেহেতু এটা আপতন হিসেবে দেখাচ্ছে, আমি আবার প্রতিফলনের সাপেক্ষে, এটা হলো তরঙ্গ মুখ আঁকলাম। এই যে এ এফ, এটা হলো আমার এই সোর্স থেকে আসা পরবর্তী তরঙ্গ মুখ, তার মানে এটা আমার কিন্তু গৌণ উৎস হিসেবে কাজ করবে। এখন এই এ বিন্দুতে অবস্থিত কণা আর এফ বিন্দুতে অবস্থিত কণা হাইগেনের নীতি অনুসারে গৌণ উৎস হিসেবে কাজ করবে। এর মানে হচ্ছে এখান থেকে পরবর্তী স্টেপ শুরু হবে। তো স্যার পরবর্তী স্টেপ বলতে আমি চিত্রটা আগে অঙ্কন করে ফেলি। এটা তার মানে কি এই প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত আসতে আরো এতটুকু পরিমাণ আসছে, আর এই মুহূর্তে আমি এই এতটুকু ডিস্টেন্সের সমান ডিস্টেন্স নিয়ে এখান থেকে, এটা যেহেতু প্রতিফলন হবে, আমি এখান থেকে ধরো আপাতত প্রতিফলনটা টাইনা নিলাম। এখন এইখানে এই এফ আর এটার নামকরণ করি ই, ই আর এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে ধরো এইখানে একটা কি তৈরি করলাম, বৃত্তচাপ নিলাম। কথাটা বুঝো? দ্বিতীয় কণাটা কিন্তু এখানে এসে পড়ছে, তার মানে এটা যদি প্রথম তরঙ্গ মুখের কণা হয় তাহলে দ্বিতীয় তরঙ্গ মুখের কণা হচ্ছে এইটা। এখান থেকে এখানে সে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, আমরা সবাই জানি যে আমার এই কণাটার পরে এই কণাটা যতটুকু দূরত্ব অতিক্রম করে এই কণাটা ততটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে এই কণা কিন্তু প্রতিফলনের পরে সেম দূরত্ব অতিক্রম করবে, তাই কিন্তু আমি ওর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপটা আঁকলাম। তার মানে এই মুহূর্তে এইখানে যদি আমরা স্পর্শকটা নিই, তাহলে এই স্পর্শকটা মানে এই যে স্পর্শকটা, এটাই হবে এ এফ নামক যে তরঙ্গ মুখটা আছে তার প্রতিফলিত তরঙ্গ মুখ। তার মানে পরবর্তী এই তরঙ্গ মুখের পরবর্তী তরঙ্গ মুখটা হচ্ছে এটা। স্যার আমি আবারও বলি, আলোটা এখান থেকে আইসা এ প্রতিফলক পৃষ্ঠে পড়ছে, ও পড়ে নাই, কিন্তু ওরা সমান দূরত্ব অতিক্রম করার কারণে ওদের যে স্পর্শকটা এটা তরঙ্গ মুখ হিসেবে কাজ করতেছে। পরবর্তীতে ওকে আমরা প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত আনলাম, এই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তো সমপরিমাণ দূরত্বই তো অতিক্রম করবে প্রত্যেকবার বারবার করে, তাই সমান পরিমাণ দূরত্ব নিয়ে আমি এখান থেকে আবার স্পর্শকটা আনলাম, বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এদেরকে স্পর্শক টেনে দিলে এই যে নতুন স্পর্শকটা পাইলাম, মনে করো এটাকে আমরা কি নাম দিব, এফ ই, আর এটাকে আমরা নাম দিলাম বি। ওকে, তাহলে আমার এই যে ই বি নামক যে এখন নতুন তলটা পাইলাম, এটা হচ্ছে আগের এ এফ নামক যে তলটা তার প্রতিফলিত তরঙ্গ মুখ, তার মানে তার পরবর্তী তরঙ্গ মুখটা। তো এখন আমাদের প্রমাণ করার বিষয় হচ্ছে I = R, এটা দেখাইতে হবে, সেটা আমরা আমাদের প্রমাণ থেকে দেখাবো। আমরা প্রতিফলনকে আগে মেইনটেইন করতেছি। এখান থেকে একটা আলো আসলো, আমরা হাইগেনের নীতি যেভাবে মেইনটেইন করছি, আর এখান থেকে সে প্রতিফলিত হয়ে গেল। তার মানে এই যে এখানে তাহলে একটা অবিলম্ব অঙ্কন করতে হবে। তো আমরা একটা অবিলম্ব অঙ্কন করি, এটা হচ্ছে আমাদের অবিলম্ব।
তাহলে অবিলম্বের এই মাথার নাম দিলাম এন। তাহলে আমাদের এই যে CAN, চিত্রের ব্যাখ্যাটা ভালো বুঝলে এক্সপ্লেনেশন কোনো কঠিন হবে না। CAN এটা হচ্ছে কি আই, CAN হচ্ছে আই। চিত্রের ব্যাখ্যাটা নিজেদের ভাষায় লিখবা, আমি যেটা বুঝাই দিছি ভিডিওটা পজ করে করে বা ইয়া করে করে সুন্দর করে লিখে ফেলবা। CAN এটা হচ্ছে আমাদের আপতন কোণ আই। আর NAB অলরেডি বুঝতেই পারতেছো, এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ আর। ওকে, তাহলে আমরা আই এবং আর ক্লিয়ার হইলাম। এবার আমাদের যে বিষয়টা নিয়ে এখন কাজ করতে হবে, আচ্ছা এটাকে আমি লাল কালি দিয়ে দেখা দিই, ডট ডট না দিয়ে টেনে দিলাম। ওকে, তো এখন আমরা আমাদের প্রমাণ করব। আমি আপতন করছি, প্রতিফলন করছি, আপতন শেষ, প্রতিফলন শেষ। এবার আমাদের মূল যে প্রমাণ সেটা হচ্ছে আই ইকুয়াল টু আর দেখাবো, আবার হাইহেনের নীতি ফলো করব। তো হাইহেনের নীতি কিন্তু আমরা ফলো করছি, কারণ এখানে আমি এই যে এটা সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে এটা আঁকছি কেন, কারণ আমরা জানি হাইহেনের নীতিতে বলছে ওরা সমবেগ নিয়ে যাবে, সমান বেগ নিয়ে যদি যায় তাহলে সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে এটা যতটুকু দূরত্ব অতিক্রম করছে তাহলে এটা প্রতিফলনের পর ঠিক ততটুকু দূরত্ব অতিক্রম করে যেখানে স্পর্শ করবে দুইজনে সেটাই হচ্ছে তাদের পরবর্তী তরঙ্গমুখ। তাহলে ওর নীতিটাকে মেইনটেইন করছি, দুইজনের নীতি মেইনটেইন করে এবার দেখি আমাদের কি আসে। তো আমরা এখন হিসাব করব। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা বাংলা কথাটা নিয়ে অত বেশি টেনশন করার দরকার নাই, হিসাবটা হচ্ছে মেইন। আমরা যদি হিসাবের দিকে দেখি তো ত্রিভুজ AEB, এই যে ত্রিভুজটা, এখানে আমরা যে স্পর্শকটা পাইলাম, যদি আমি এখানে AB রশ্মিটার কথা বলি, একটা তলের উপর একটা রশ্মি কিভাবে যায়, লম্বভাবে পাস করে, তার মানে কি যে এখানে ABE, এটার এই যে AB রশ্মিটা এটা কিন্তু এই BE যে নতুন তরঙ্গ মুখটা সেই তরঙ্গ মুখের সাথে লম্বভাবে যাচ্ছে হাইহেনের নীতি অনুসারে। সেই ক্ষেত্রে AEB একটা সমকোণী ত্রিভুজ। আবার আমাদের AEB এর পর আমরা যেটা দেখতেছি যে AEF, কারণ এটা একটা তরঙ্গ মুখ, এটার উপর আবার এই যে এটাকে আমরা নাম দেইনি না, ABCD দেইনি, আচ্ছা ডি দিয়ে দিই। এই যে DF অথবা EF, এই যে রশ্মিটা এটা কি এই তরঙ্গ মুখে ছেদ করে আসছে, তার মানে এই তরঙ্গ মুখের উপর অবস্থিত এই কোণটা আমাদের কি সমকোণের মতো আচরণ করতেছে। তাহলে আমরা যদি এখন বলি যে আমাদের ত্রিভুজ AEB আর ত্রিভুজ AEF এরা কি তোমার সমকোণী ত্রিভুজ। স্যার একটু পজ করো তো, সমকোণী ত্রিভুজ। ওকে, তো ওকে, তো AEB AEF বা EFA যেভাবে বলি, এই দুইটা ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের মধ্যে আবার আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের EF আর AB এই দুইটা হচ্ছে কি সমান, ইজ ইকুয়াল টু আলো যদি সি ব্যাগে যায় তাহলে সিটি পরিমাণ মানে দুইজনের সমান, সিটি যে দূরত্বটা পাওয়া যায় সেই দূরত্বের সমপরিমাণ হচ্ছে এখানে। তার মানে আমরা বলতে পারি যে AEF আর AB সমান। আচ্ছা, তারপরে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে AEB আর AEF এই দুইজনেরই AE হচ্ছে কি সাধারণ বাহু। তো স্যার কি বলতেছি যে এই যে AEB এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ সমকোণী, অর্থাৎ দুইজনের কোণ সমকোণ, একটা কোণ মিলছে। আমরা জানি একটা ত্রিভুজকে সর্বসম বলার জন্য যে কোনো দুইটা বাহু সমান এবং একটা কোণ সমান হলে তারা সর্বসম হয়। তো এখানে আমরা দেখতেছি এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা, অর্থাৎ দুইজনের দুইটা বাহু সমান আছে। আবার একটা সাধারণ বাহু মানে এটাও তাদের সমান, তাহলে আর একটা কোণ সমকোণ, অর্থাৎ এই ত্রিভুজ দুইটা আমরা বলতে পারি যে অর্থাৎ ত্রিভুজ দ্বয় কি বলতে পারি আমরা সর্বসম। তা আমরা ত্রিভুজ দ্বয় যদি সর্বসম বলে থাকি তাহলে আমরা এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এখন কি বলতে পারি যে ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয় সেই ক্ষেত্রে আমাদের কোণ EAF, ওকে, এই যে কোণটা
ই এ এফ, আর আরেকটা কোণ হচ্ছে কোণ ই এ এফ, আর হচ্ছে কোণ এ ই এফ। এটা কিভাবে সর্বসম হইলে আমরা কি জানি যে আমার এখানে বেসিক্যালি এই বাহুটা সমান, একটা কোণ অলরেডি সমান ত্রিভুজের, তো পরবর্তী যে কোণটা আমাদের বাকি থাকে আমরা ই এ এফ অর্থাৎ এই যে কোণটা আর আমাদের এ ই এ এফ এই কোণটা এই কোণটা আর আমাদের এ ই দুইটাই কি এফ দিয়ে দিছি নাকি, ই এ এফ আর এ ই বি এ ই বি এই দুইটা কি হবে সমান হবে। এবং আমরা তো এই দুইটা যদি সমান হয়, কারণ এটাও সমকোণ আমাদের এটাও সমকোণ, এখন এই কোণটা আর এই কোণটা নিয়ে আমাদের কাজ। তো এখন আমরা তাহলে চলো পরবর্তী যে স্টেপটা সেটাতে আমরা যাই, যে আমাদের নেক্সট যে ধাপটা এই পর্যন্ত থাকলো, আমি আবারও বলি এইটুকু আবার একটু এক্সপ্লেইন করে পরবর্তী ধাপে যাই, আর প্রতিফলনটা বুঝলে প্রতিসরণ ক্লিয়ার হয়ে যাবে। আমাদের আলোটা এখানে এসে পড়ছে, যখন এই আলোটা এখানে প্রতিফলক পৃষ্ঠ টাচ করছে তখন এটা কিন্তু টাচ করেনি, তো ওদের দুইজনকে স্পর্শ করে যে তলটা পাওয়া গেছে সেটা হচ্ছে তরঙ্গমুখ হাইগেনের নীতি অনুসারে। এবার এইটাকে আমি প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত আনার ব্যবস্থা করলাম, যতটুকু দূরত্ব সে ওই সময় অতিক্রম করছে ওই একই সময়ে প্রতিফলিত রশ্মি থেকে আমি ওই দূরত্বের সমান ব্যাসার্ধ নিয়ে কি করলাম, একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এই বৃত্তচাপকে ই দিয়ে স্পর্শক টেনে আমরা ইবি নামক একটা স্পর্শক পাইছি, যেটা আমার পরবর্তী তরঙ্গমুখ হিসেবে কাজ করতেছে অ্যাকর্ডিং টু হাইগেন রুলস। ওকে, এবার প্রতিফলনের কনসেপ্ট অনুযায়ী আমরা যখন আসবো, তো তখন প্রতিফলনের কনসেপ্টে আমরা একটু পরে আসি। তো আমাদের এখানে দুইটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, এদেরকে স্পর্শ করে দ্বিতীয় পার্টটাকে স্পর্শ করে, একটা হচ্ছে এ ই বি যার বি কোণটা হচ্ছে সমকোণ, আবার আরেকটা হচ্ছে যে আমাদের ই এ এফ বা এ ই এফ যেভাবেই বলি সেখানে এটা হচ্ছে আমাদের কি হিসেবে কাজ করতে, সমকোণ হিসেবে। তো এখন একটু খেয়াল করেন যে এই কোণটা জানি, এখন আমাদের যেহেতু এটা এবং এটা সমান, এই বাহু সমান, এটাও সমান, তাহলে তিনটা বাহুর মধ্যে দুইটা বাহুই সমান, আবার দুইজনের একটা কোণ সমান, সেই ক্ষেত্রে কি এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ। আর সর্বসম ত্রিভুজ কথাটার মানেটা আমরা যদি দুইটা বাহু আর একটা কোণ সমান দেখা দিতেই পারি তখনই ত্রিভুজটা সর্বসম হয়ে যায়। সর্বসম ত্রিভুজ কথাটার মানে হচ্ছে কি, যে ত্রিভুজের যে অপর কোণগুলো আছে সেগুলো কি হয়ে যাবে, বা বাহু আছে তারাও কি হয়ে যাবে, সমান হয়ে যায়। তাহলে আমাদের এখানে অপর কোণ বলতে কি বাকি থাকে, এটার কথা আমরা বলে ফেলছি। এখন এখানে এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে পুরো এই কোণটার কথা বলতে পারি, আর এই ত্রিভুজের ক্ষেত্রে পুরো এই কোণটার কথা বলতে পারি, এরা দুইজন কি সমান হবে। ওকে, আবার আমার এই ত্রিভুজের এই যে ছোট্ট এই অংশটুকু আর এই যে মানে এই ত্রিভুজের টোটাল, এটা হলো আমার এই ত্রিভুজের ছোট অংশ আর এই ত্রিভুজের এই ছোট অংশটুকু, এরাও কি হবে, সমান হবে। তো যাই হোক, আমরা এখানে ই এ এফ ইজ ইকুয়াল টু এ ই বি টাকে লিখে নিলাম। ওকে, তা আশা করি এটা বুঝতে পারছো। এখন কাজ হলো নেক্সট স্টেপ, যেটা নেক্সট স্টেপটা কি, যে প্রতিফলনের আই ইজ ইকুয়াল টু আর এখান থেকে বের করে দেখাতে হবে। তো এই পর্যন্ত একটা লাইন লিখে রাখো, আপাতত এটাকে আমরা 1 নং দিয়ে রাখি, যেহেতু এরা সর্বসম তাই এটা ইজ ইকুয়াল টু 1 নং, এটা মাথায় রাখবা। আমি পরবর্তী পার্টে যাচ্ছি। এবার পরবর্তী পার্টে যখন আসবো আমি একে একে লিখতেছি, সবাই দেখো। প্রথমে আপতন পার্টটা নিয়ে কাজ করি। আমি যদি এভাবে লিখি, কোণ সি এ এন প্লাস কোণ এন এ বি ইজ ইকুয়াল টু, দেখো সি এ এন এন এ বি এই পুরোটা কিন্তু এক সমকোণ, তার মানে এটা এক সমকোণ। এখন আবার আমরা যদি কোণ ই এ এফ, কারণ এই যে আপতন, ওকে, অবিলম্বের সাপেক্ষে ভাবে ইয়ে করব, ই এ এফ এই আপতন কোণটা হচ্ছে এখানে আসা, তাহলে ই এ এফ প্লাস
কোণ ই এ এফ প্লাস এফ এ এন বা এন এ এফ, যেভাবেই বলো, এন ই এ, হ্যাঁ সরি, ই এ বি, ই এ বি প্লাস এন, কারণ এটা তো প্রতিফলিত হয়ে গেছে, এন এ বি ইজ ইকুয়াল টু, এটাও কত সমকোণ? এক সমকোণ। সবাই একটু খেয়াল করো, ই এ বি প্লাস এন এ বি, এই পুরোটা ধরে এটাও এক সমকোণ। এখন আমরা এই দুইজনের মধ্যে বিয়োগ করি, যদি মাইনাস করি তাহলে আমার এটা আর এটা বাদ, সরি এটা আর এটা বাদ থাকে কি, কোণ সি এ এন মাইনাস কোণ ই এ বি, সি এ এন মানে আই মাইনাস কোণ ই এ বি ইজ ইকুয়াল টু 0, বা আমাদের কোণ সি এ এন ইজ ইকুয়াল টু কোণ ই এ বি ইজ ইকুয়াল টু, আমরা কি বলতে পারি? আই, কারণ সি এ এন এর হচ্ছে কোণ আই। যদি ই এ বি এটা যদি সি এ এন এর সমান হয় তাহলে এটাও কি হয়ে যাচ্ছে? আই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা এটাকে দিলাম 2 নং সমীকরণ। এবার আসো পরবর্তী স্টেপ, প্রতিফলন পার্টটা নিয়ে। আমাদের প্রতিফলিত যে পার্টটা, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে যদি আমরা যাই ই এ, ওকে, এবার আসি এন এ এফ প্লাস ই এ এফ ইজ ইকুয়াল টু এক সমকোণ। ওকে, তারপরে এখানে একটু মিসিং হয়ে গেছে মনে হয়, চিত্রটা ছোট তো, সি এ এন প্লাস এন এ এফ ইজ ইকুয়াল টু সি এ এন প্লাস এন এ এফ ইজ ইকুয়াল টু এক সমকোণ। এটা হবে এইভাবে, কারণ আমরা আপত্তন নিয়ে কাজ করতেছি, প্লাস ই এ এফ প্লাস এন এ এফ ইজ ইকুয়াল টু, এটাও হচ্ছে আমাদের এক সমকোণ। ওকে, সি এ এন এন এ এফ এটা এক সমকোণ কেন? কারণ আমাদের এই যে সমতল তরঙ্গ মুখটা, এটার উপর কিন্তু সি এ কিন্তু লম্বভাবে, কারণ আমরা জানি হাইহেনের নীতি অনুযায়ী লম্বভাবে সে ছেদ করে, তাহলে এইটুকু কিন্তু লম্ব, চিত্রতে দেখা যাচ্ছে না লম্ব আর কি, কিন্তু এটা কিন্তু সমকোণ। তাহলে আমাদের এন এফ কাটা, সি এ এন মাইনাস ই এ এফ ইজ ইকুয়াল টু 0, বা সি এ এন ইজ ইকুয়াল টু ই এ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আই, এক নং। এবার আমাদের নেক্সট হচ্ছে যে এন এ বি, মানে প্রতিফলন থেকে আমরা যদি যাই, এন এ বি প্লাস বি এ ই ইজ ইকুয়াল টু এন এ বি প্লাস বি এ ই ইজ ইকুয়াল টু, আমরা বি সরি এক সমকোণ, এক সমকোণ এটা। এখন স্যার এটা কিন্তু আমাদের অলরেডি এক সমকোণ আমরা জানি, তাহলে বাকি এই দুইটা কোণের সমষ্টি কিন্তু এক সমকোণ হওয়ার কথা। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এ ই বি প্লাস ই এ বি, বি এ ই বলা আর ই এ বি বলা একই কথা, ইজ ইকুয়াল টু এক সমকোণ। এটা কেন বলছে আবারও বলি,
এই কোণটা যদি এক সমকোণ হয় তাহলে এই দুইটা কোণের সমষ্টি কিন্তু এক সমকোণ হবে। তো এখানে আমাদের যে টেকনিক্যাল যে বিষয়টা দরকার সেটা বের করে নিচ্ছি আমরা। এটা আর এটা কাটা, তাহলে কোণ NAB মাইনাস কোণ AEB ইজ ইকুয়াল টু হচ্ছে 0, বা কোণ NAB ইজ ইকুয়াল টু কোণ AEB ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের প্রতিফলিত যে কোণটা সেটা হচ্ছে R। তাহলে স্যার একটা জিনিস একটু খেয়াল করেন, আমাদের আমি যে একটা লাইন লিখে দিয়েছিলাম সর্বসম থেকে, সেই লাইনটা একটু লিখে আনি। সেটা হচ্ছে কোণ AEB, আমাদের লাইনটা এরকম ছিল, হয়তো চেক করে দেখেন, AEB ইজ ইকুয়াল টু কোণ EAF। AEB EAF, হ্যাঁ এটাই ছিল। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি AEB এটা মানে হচ্ছে R। ওকে ফাইন, মানে আপনারা এখন 1 2 3 নং থেকে আমি সাজানো লেখাটা দেখা দিচ্ছি, আগে বুঝায়নি। AEB এটা হচ্ছে R। আবার এখানে দেখেন EAF এটা হচ্ছে কি I। তার মানে AEB হচ্ছে R, EAF হচ্ছে I। এই কথাটা মানে কি দাঁড়াচ্ছে যে আমাদের প্রতিফলন কোণ আর আপতন কোণ দুইটা কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, যেটা কিনা আমাদের প্রতিফলনের সূত্রকে সমর্থন করতেছে। আর যেহেতু আপতন, প্রতিফলন এবং অঙ্কিত লম্ব একই তলে অবস্থান করতেছে, তার মানে প্রতিফলনের দ্বিতীয় সূত্রকে সে সমর্থন করতেছে। তার মানে আমরা দেখতেছি হাইগেনের নীতি অনুযায়ী আমরা যে সমাধানটা করলাম সেটা আমাদের আলোর প্রতিফলনকে ব্যাখ্যা করে। তবে ফার্স্ট থেকে আবার বলি, সম্পূর্ণ জিনিসটাকে সামারি আকারে বলি, সবাই একটু খেয়াল করেন যে আমরা এখানে যে বিষয়টা আছে, আগে তোমাদের লেখাটা ক্লিয়ার করি। তো তোমরা লাস্টে যেটা লিখবা সেটা হচ্ছে যে 1 2 এবং 3 নং হতে, ঠিক আছে, 1 নাম্বার, আচ্ছা এটা 2 হবে না, সরি, এর আগে প্রথমে যেটা দিয়েছিলাম সেটা 1, আর এটা হলো 2 আর 3। তাহলে প্রথমে সর্বসম পরে যে লাইনটা দিয়েছিলাম, অর্থাৎ এই যে এই লাইনটা, এটা 1, এটা 2, এটা 3, 1 2 3 হতে পাই পাই বলে তোমরা সুন্দর করে লিখে ফেলবা R ইজ ইকুয়াল টু I। তারপরে বলবা অর্থাৎ আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিসরণ কোণ, যা আমাদের আলোর প্রতিফলনের সূত্রকে সমর্থন করে। এভাবে শেষ। তো আমাদের কনসেপ্টটা কি ছিল, যে আমরা একটা সোর্স থেকে আলো অনেক দূর থেকে আসতেছে, আসার পরে এখানে এসে পড়ছে, এই বিন্দুটাতে যেহেতু এসে পড়ছে, তার মানে এটা এখান থেকে এসে পড়ার পরে এই বিন্দুর মতো করে আসে এমন কণাগুলোকে ধরে স্পর্শক টানলাম, টানলে সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করে এই কণাটা এখানে, এই কণাটা এখানে, ধরো আরো একটা আলো এসে সে এখানে আসলো, তিনটা কণার কথা যদি বলতাম, তাহলে এদেরকে ধরে যে তলটা পাইছি এটা তরঙ্গ মুখ। এখন এই তরঙ্গ মুখের পরে আমি চাচ্ছি এই কণাটাকেও তল পর্যন্ত আনতে, প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত আনতে চাইলে তাকে আগে আনলাম। তো ও ওই মুহূর্তে যতটুকু আগে আসে, নিশ্চয়ই এখানে আলোটা স্টপ হয়ে বসে থাকবে না, সেও আগে যাবে, কিন্তু সে আগানো গেলে তার যেহেতু তলটা মসৃণ এবং প্রতিফলক পৃষ্ঠ, তাই সে প্রতিফলিত হয়ে আগাবে। তবে প্রতিফলিত হয়ে সে যখন আগাবে তখন সে ও যতটুকু ডিসটেন্স কভার করছে ততটুকু ডিসটেন্সই কভার করবে। এবার এই ডিসটেন্সটাকে ধরে একটা বৃত্তচাপ আঁকার পরে এই স্পর্শক টানলে যে নতুন তলটা পেলাম সেটা হলো পরবর্তী তরঙ্গমুখ। এখন এখানে আমরা দুইটা ত্রিভুজ পাইছি, এই দুইটা ত্রিভুজ সব দিক থেকে ফার্স্ট অফ অল এটা যেন এই কোণটা হচ্ছে যেহেতু এই তলের সাপেক্ষে এটা লম্ব, আবার এটার সাপেক্ষে এই কোণটা লম্ব। কেন? কারণ তলকে ছেদ করে যে রশ্মিটা যায় সেটা সমকোণে ছেদ করে যায়, তরঙ্গ রশ্মি আমি বলেছিলাম। তাহলে এটার এটা লম্ব সমকোণ, আবার এই বাহু সমান, এটা সাধারণ বাহু, তার মানে এই ত্রিভুজটা সব দিক থেকে সর্বসম। আর সর্বসম কথাটা মানে হচ্ছে তাহলে কি হবে, এই EAF আর AEB এই দুইটা কোণ সমান হবে, তাই আমরা 1 নং সমীকরণ লিখলাম। তারপরে আলোর প্রতিফলনের কনসেপ্টে যদি যাই, এটা হলো আমার আপতিত হয়ে আসছে, এটা যদি অবিলম্ব হয় তাহলে এই আপতন, তারপরে আমি জাস্ট বলতে পারি যে এটা NaCAN প্লাস NaF এটা সমকোণ। কেন সমকোণ? কারণ আমরা জানি যে এরা যেখানে এসে ছেদ করতেছে, এই যে তলটা, এই তলের উপরে কিন্তু এটা লম্ব ভাবে আছে, তাহলে এই কোণটা সমকোণ। আবার এখানেও সেম একই রকম ভাবে আমরা যেটা দেখাইছি যে EAF মানে এই এফ তলটাকে টাচ করে আমরা কাজ করতেছি, EAF আর FN এটুকু এক সমকোণ, কাটাকাটি করে আমরা একটা লাইন পেলাম, সেটাকে আমরা কি দিলাম 2 নং। অনুরূপ ভাবে আমি এখন প্রতিফলিত রশ্মিটা নিয়ে যদি কাজ করি তাহলে কি হবে, NAB এইটুকু প্লাস BAE এইটুকু এক সমকোণ। এখন এখানে এসে আবার আমি এই কোণটা আর এই কোণটা নিয়ে কথা বলতেছি যে এটা যদি সমকোণ হয় নিশ্চয়ই এই দুইটা কোণ যোগফল এক সমকোণ হবে, তাই আমরা এইটাকে এইভাবে লিখলাম। লেখার পরে এটা কাটা গিয়ে আমাদের তৃতীয় আরেকটা লাইন আসছে। এবার 1 2 3 নং, 2 নং আর 1 নং তিনটাকে আমরা সমতায় আনলে যেটা পাই সেটা হচ্ছে R is equal to I, যেটা আমাদের আলোর প্রতিফলনের সূত্রকে সমর্থন করে। তো এটা ছিল স্যার আমাদের আলোর প্রতিফলনের ব্যাখ্যা আলোর হাইগেনের নীতি অনুসারে। তো আমরা এখন
চলে যাব। তোমরা যদি কারো কোনো কনফিউশন থাকে বা কিছু থাকে আমাকে জানাও, থাকার কথা না, যেহেতু বারবার করে একই কথা রিপিট করছি। এখন আমরা চলে যাব আলোর প্রতিসরণে। তো আলোর প্রতিসরণটা কি এটা যদি কাউকে জিজ্ঞেস করা হয়, সে এক কথায় বলবে স্যার আলোর প্রতিসরণ মানে হচ্ছে যে এরা দুইটা ভিন্ন মাধ্যম হইতে হবে এবং একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যম কিছুটা ঘন হইতে হবে, তবে এই ঘনটা তার প্রাকৃতিক যে ঘনত্ব সেটা না। এই ঘন বলতে আমরা আলোকীয় ঘনত্বের কথা বলে থাকি। তো আলোকীয় ঘনত্বের কথা যদি বলে থাকি তাহলে আলোর সাপেক্ষে আমরা তাহলে দুইটা মাধ্যমকে যদি বিবেচনা করি, এ একটা মাধ্যম যার নাম হচ্ছে এ, একটা মাধ্যম যার নাম হচ্ছে বি। তো এ মাধ্যম আর বি মাধ্যমের কথা যদি আসে তখন প্রতিসরণের দুইটা সূত্র, একটা হচ্ছে স্নেলের সূত্র, আপতন কোণের সাইন ডিভাইড বাই প্রতিসরণ কোণের সাইন, এই দুইটার অনুপাত হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, তার মানে একটা মান আসবে, ধ্রুব মান যেটা চেঞ্জ হয় না। দেখবো আমরা যদি এমন কিছু এনে দেখাইতে পারি তাহলে কিন্তু হাইগেনের নীতি অনুসারে প্রতিসরণ ব্যাখ্যা হয়ে যাবে। তো এমন কিছু যদি আমরা আনতে চাই হাইগেনের নীতিতে অ্যাপ্লাই করতে হবে, প্রতিসরণে অ্যাপ্লাই করতে হবে, আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করাইতে হবে। তো ধরি একটা আলো আসলো এখানে, তার মতো করে আরেকটা আলো আসলো, কিন্তু এই হলো তাদের তরঙ্গ মুখ, একটু আগের মতো করে এখানে আমি একটা অবিলম্ব আঁকতে হবে। অবিলম্বকে নাম দেই মনে করো এন এন প্রাইম, আর এই বিন্দুটাকে নামকরণ করতেছি আমরা এ। তাহলে এটা হচ্ছে আমাদের আপতন কোণ আই। আমি এখান থেকে একটা আলোক রশ্মি পাস করলাম, সাপোজ ধরো এখানে এটা যেহেতু নামকরণ এ দিয়েছি, এটাকে সি দিলাম আর এটাকে এফ দিলাম। ওকে, তো আমাদের এইখানে আসার পর আলোটাকে আমি যদি আরো অগ্রসর করি, অলরেডি আগের মতো কনসেপ্ট, আর ওই মুহূর্তে এই আলোটা কিন্তু এখান থেকে প্রতিসরিত হয়ে এই পর্যন্ত আসলো, তাহলে ও এখান থেকে এখানে আসতে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে? c1t। এই c1t এর সমপরিমাণ দূরত্ব নিয়ে আমরা যখন এইখানে অঙ্কন করব, দূরত্ব নিয়ে আমি একটা স্পর্শক টানি, তাহলে এই যে একটা স্পর্শক আমরা পাইলাম, এটাকে আমরা নাম দেই, কি নাম দেব? এটাকে নাম দেই হচ্ছে বি, এটাকে নাম দেই ডি। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই যে ডিবি নামক যে স্পর্শীয় তলটা, এটা হচ্ছে কি পরবর্তী, এইটার পরবর্তী কণা, আর ওই মুহূর্তে একই পরিমাণ দূরত্ব সে গভীরে গিয়ে এখানে আইসা গেছে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা আবার যেটা ব্যবহার করব, আমরা সমপরিমাণ নিয়ে কাজ করছি, ডিসটেন্সটা আমরা সমপরিমাণ দিয়েছি। ডিসটেন্স সমপরিমাণ দেওয়ার কারণটা অবশ্যই ছিল। তো যাই হোক, এটা কিন্তু বি মাধ্যম, এখানে আলোর বেগ হচ্ছে সিবি, এটা হচ্ছে এ মাধ্যম, এখানে আলোর বেগ হচ্ছে সিএ। তো স্যার এখন এই যে ডিসটেন্সটা, এটা কিন্তু আমরা সিবি এর সাপেক্ষে গিয়ে হিসাব করতে হবে, অর্থাৎ এখানে আমাদের যে দূরত্বটা আসবে সেটা হচ্ছে ওই একই সময়ে এটার আলোর বেগ দিয়ে আমরা গুণ করে যেটা পাবো। ওকে, তো আমাদের কোনগুলোকে নিয়ে যদি কথা বলি, এটা হচ্ছে আমাদের আই আর এটা হচ্ছে আমাদের আর, কোনো সন্দেহ নেই। এখন আমরা আগের মতো করে কথাগুলো তো ব্যাখ্যা করেই ফেললাম, বাংলা কথা তোমাদের মতো করে লিখবা। মূল বিষয় যেটা সেটা হচ্ছে হিসাব। হিসাবে যদি যাই, এটার হিসাবটা একটু বড় হবে, বেশি বড় না, অল্প বড়। আমরা ফার্স্টে যদি কথা বলি যে আমাদের এখানে এটাকে একটা নামকরণ করতে পারি, ই তো কোথাও দেইনি, আচ্ছা এটাকে একটা নাম দিয়ে দিলাম ই। তো স্যার আমাদের সর্বপ্রথম আমরা যদি বলি কোণ CAN প্লাস কোণ NAE, এটা কি? অবশ্যই এক সমকোণ। তারপরে এটাকে টাচ করে যদি বলি আর এ অবিলম্বের সাপেক্ষে, তাহলে কোণ BAE প্লাস কোণ NAE ইজ ইকুয়াল টু কি? এক সমকোণ। তো স্যার আমরা যদি এদেরকে মাইনাস করি, এটা আর এটা বাদ, আমাদের মূলত যেটা আসে CAN ইজ ইকুয়াল টু BAE, আমরা এভাবে বলতে পারি CAN ইজ ইকুয়াল টু BAE ইজ ইকুয়াল টু আমি বলে দিলাম I। এটাকে আমরা
আই বলে দিতে পারি। এবার উপরের পার্ট শেষ, এবার যদি নিচের পার্টে আসি, তাহলে আমরা প্রতিসরণ কনসেপ্টটাকে যদি বলি, তাহলে আমাদের n প্রাইম এ ডি প্লাস আমাদের n প্রাইম এ ডি এর পরে আমরা যদি বলি ডি এ বি ইজ ইকুয়াল টু এক সমকোণ আমরা বলতে পারি। ওকে, এখন কথা হলো স্যার এটা যেহেতু তরঙ্গ মুখ আর এটাকে যেহেতু এই রশ্মিটা ছেদ করতেছে, তার মানে এটা ড্যাম শিওর সমকোণ, তাহলে এই কোণটা আর এই কোণটা যোগফল সমকোণ হবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে কোণ বি এ বি প্লাস বি এ বি, দ্যাট ইজ এই কোণ প্লাস কোণ ডি বি এ DAB is equal to এই দুইটা কোণের সমষ্টি কি হবে? এক সমকোণ। কারণ যেহেতু এটা তরঙ্গ মুখ আর এটার উপরে এটা এসে ছেদ করতেছে, তার মানে লম্বভাবে যাচ্ছে, তার মানে এটা অবশ্যই সমকোণ। তাহলে এটাকে নিয়ে যদি আমরা কাজ করি, এটা আর এটা বাদ, তাহলে আমাদের n প্রাইম AD মাইনাস কোণ DVA is equal to 0। আচ্ছা, এটাকে ডাইরেক্ট লিখে ফেলি, n প্রাইম AD যেহেতু r, তাহলে এটা ডাইরেক্ট r। তাহলে স্যার আমরা যেটা দেখলাম যে আমাদের n প্রাইম AD এটা হচ্ছে r, আর আমাদের CAN বা BAE এটা হচ্ছে কি I। এই দুটো কোণ সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আমরা এখানে লিখে রাখতে পারি যে এটা হচ্ছে r, আর আমাদের CAN তো জানা আছে, জাস্ট BAE এটাও হচ্ছে কি I। এটা I, এটাও I। এখন আমাদের যে টার্গেট সেটা হচ্ছে sin I বাই sin r, এটার মান যে ধ্রুবক এখান থেকে যদি দেখাইতে পারি, মানে এই কোণগুলো ব্যবহার করে যদি দেখাইতে পারি, তাহলেই আমাদের কিন্তু কাজ হয়ে যায়। তো স্যার আমি এখন ওইটাই ট্রাই করব। তাহলে আমরা কি লিখবো, আশা করি সবাই এটুকু বুঝতে পারছো। আমি আবারও বলি CANNAE, এটা যেহেতু সমকোণ, এক সমকোণ লিখছি। তারপরে BAEEAN, এক সমকোণ লিখছি। এখান থেকে আমি I বের করে নিই। এবার এটা যোগ এটা এক সমকোণ, আর এটা যেহেতু এক সমকোণ, কারণ তরঙ্গ মুখের উপরে যে রশ্মিটা এসে আঘাত করে সেটা সমকোণে আঘাত করে, তাহলে এই দুইটা কোণ এক সমকোণ। এভাবে আমরা বের করে নিলাম। তো স্যার এখন আমাদের যে হিসাবটা আসছে সেই হিসাব অনুযায়ী যদি আমরা আগাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এখন sin I ডিভাইড বাই sin r, দেখি এটার অবস্থানটা কি হয়। sin I, আমি যদি sin I এর কথা বলি, তার মানে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে BAE লিখতে পারি, BAE। যদি আমরা সরি BAE না, B এর আগে আমাদের কি ছিল, CANNAE BAEEAN। আচ্ছা আচ্ছা, এটা না, সরি এইটা। ওকে, তাহলে BAE আর sin r যেটা, সেটা হচ্ছে B কোণ DBA। তো এখন আমরা তো সবাই জানি যে sin θ ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ। তো আমাদের এটার এগেইনস্টে লম্ব হচ্ছে BE, আর অতিভুজ হচ্ছে এটা যেহেতু ছোট এটা বড়, তার মানে AB। অনুরূপভাবে আমাদের এই কোণের এগেইনস্টে লম্ব হচ্ছে কে, AD, আর অতিভুজ হচ্ছে কে, আমাদের AB। ওকে, তো স্যার যদি তাই হয়, তাহলে AB কাটা গিয়ে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে BE ডিভাইডেড বাই AD। যদি তাই হয় BE মানে কি C1T বা CAT বলি আমরা, A মাধ্যম আর B মাধ্যম কথাটাকে বলি, তাহলে CAT আর এটা AD, A থেকে D পর্যন্ত আসছে B মাধ্যমের আলোর বেগ নিয়ে CBT। তাহলে স্যার TT কাটা গিয়ে আমাদের CA বাই CB, অর্থাৎ A মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই B মাধ্যমে আলোর বেগ, যেটাকে আমরা লিখি হচ্ছে A মিউ B। আর A মিউ B কিন্তু একটা কি সংখ্যা, ধ্রুব সংখ্যা। এটা নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে একই রকম থাকবে। তাহলে এই যে একটা ধ্রুব সংখ্যা পাচ্ছি, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি, এর পরের থেকে লেখো যে বা sin I ডিভাইডেড বাই
sin r is equal to ca divided by cb, যাকে আমরা বলতে পারি sin I divided by sin r is equal to a mu b, যেটা একটা ধ্রুবক সংখ্যা। আর এটা যদি একটা ধ্রুবক সংখ্যা হয় তার মানে স্নেলের সূত্রকে সমর্থন করছে, তার মানে আলোর প্রতিসরণকেও হাইগেনের নীতি অনুসারে ব্যাখ্যা করা যায়। তো আমি আশা করি আপনারা হাইগেনের নীতিটা বুঝতে পারছেন, তার নীতি ব্যবহার করে আমি আলোর প্রতিফলন বুঝেছি সেটা বুঝতে পারছেন, তার নীতি ব্যবহার করে আমি আলোর প্রতিসরণ বুঝেছি সেটাও বুঝতে পারছেন। তো এই দুইটা জিনিস বোঝা হয়ে গেলে আমরা নেক্সট তার 3 নাম্বার ব্যাখ্যা, সেটা হচ্ছে ব্যতিচার। আর এই ব্যতিচারের ভিতরে যে বিষয়টা নিয়ে কথা বলছে, অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যাল টার্মস সেখান থেকেই পাবো, সেটা হচ্ছে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ওকে, সো আমরা ইয়ং এর দ্বিচির পরীক্ষাটা নিয়ে পড়ালেখা করব, অর্থাৎ ব্যতিচার নিয়ে। আর ব্যতিচার পড়তে গেলে আমাদের উপরিপাতন কনসেপ্টটা জানতে হবে, যেটা আমরা তরঙ্গে পড়ে আসছি। তো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আমাদের ব্যতিচার পার্টটা চলে আসবে। তো তোমরা দেখবা এখানে কোথাও কোনো কনফিউশন আছে কিনা, যদি থাকে ভিডিওটা একবার দেখবা, তারপরে আবার দেখবা, তারপর আবার দেখবা, 3 বার দেখার পর যদি ক্লিয়ার না হয় অবশ্যই আমাকে জানাবা, আমি আবার এক্সপ্লেইন করব দরকার হলে। তো ঠিক আছে, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই থাক। স্টপ করো। আল্লাহ হাফেজ।